হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। আলোচনা শুরুর আগে বলে রাখি যে তোমরা নোটটা দেখতে পাচ্ছ, চাইলে সেটা স্ক্রিনশট মেরে নিতে পারো এবং অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। সেটা হচ্ছে, মার্কেন্টাইল মূলধন বলতে কী বোঝো? এই মার্কেন্টাইল মতবাদের প্রধান বক্তব্যগুলোর উল্লেখ করো। উত্তর: প্রখ্যাত ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ 1776 খ্রিস্টাব্দে প্রকাশিত তার ওয়েলথ অফ নেশনস গ্রন্থে প্রথম মার্কেন্টালিজম বা মার্কেন্টাইলবাদ কথাটি ব্যবহার করেন। তিনি উপহাসের সঙ্গে এটি ব্যবহার করেছিলেন। মার্কেন্টাইলবাদ ষোড়শ থেকে অষ্টাদশ শতকের মধ্যে ইউরোপের বিভিন্ন দেশে যথেষ্ট জনপ্রিয় হয়ে ওঠে। এই মতবাদ বিভিন্ন দেশের সরকার ও জনগণের সমর্থন লাভ করে। ইউরোপের জ্ঞানদীপ্তির যুগের রাজারা মার্কেন্টাইলবাদের একনিষ্ঠ সমর্থক ছিলেন। লর্ড অ্যাক্টনের মতে মার্কেন্টাইলবাদ ছিল জ্ঞানদীপ্তির যুগে স্বৈরতন্ত্রের পরিপূরক অর্থনৈতিক মতবাদ। এই মতবাদের দ্বারা প্রভাবিত হয়ে ইউরোপের রাষ্ট্রগুলো ষোড়শ থেকে অষ্টাদশ শতকের মধ্যে তাদের ঔপনিবেশিক সাম্রাজ্যের প্রসার ঘটায়। এইবার মার্কেন্টাইল মূলধন বলতে কী বোঝো? মার্কেন্টাইল মূলধন পয়েন্ট করে লিখতে হবে। এশিয়া, আফ্রিকা ও আমেরিকা মহাদেশে অবস্থিত উপনিবেশগুলির সম্পদ দুহাতে লুণ্ঠন করে ইউরোপীয় বণিক সম্প্রদায় প্রভূত ধনসম্পদের মালিক হন। এই বিত্তশালী বণিক সম্প্রদায় ব্যবসা বাণিজ্যের নামে আর্থিক শোষণ চালিয়ে যে মুনাফা অর্জন করেছিল তাকেই বলা হয় মার্কেন্টাইল মূলধন বা মার্কেন্টাইল ক্যাপিটাল। বণিকরা সোনা, রূপা ইত্যাদি মূল্যবান ধাতুকে দেশের সম্পদ বলে মনে করত। ইউরোপীয় বণিক সম্প্রদায় এই সকল সামগ্রী নামমাত্র মূল্যে কিংবা বিনামূল্যে সংগ্রহ করে ক্রমশ আরও সম্পদশালী হয়ে উঠতে থাকে। এইবার এটা হচ্ছে মার্কেন্টাইল মূলধন বলতে কী বোঝো। পরেরটা হচ্ছে মার্কেন্টাইলবাদের প্রধান বক্তব্যসমূহ। মার্কেন্টাইলবাদ ছিল প্রথম পর্যায়ের উপনিবেশ বিস্তারের একটি স্তর। এই মতবাদের প্রধান বক্তব্যগুলো হলো যথা: 1. অর্থনৈতিক জাতীয়তাবাদ। এই প্রথম রাষ্ট্রের অর্থনীতির নিয়ন্ত্রণ রাষ্ট্রাধীন হয়ে পড়ে। রাষ্ট্রের স্বার্থ এবং বণিক ও উৎপাদকদের স্বার্থ অভিন্ন বলে বিবেচিত হতে শুরু করে। দেশের অর্থনৈতিক কার্যকলাপ গিল্ডের স্থানে জাতীয় সরকারের হাতে চলে যায়। এইভাবে মার্কেন্টাইলবাদ অর্থনৈতিক জাতীয়তাবাদের রূপ নেয়। পরেরটা কি? 2. কৃষিনীতি। এই মতবাদের দ্বারা প্রভাবিত হয়ে ইউরোপের বিভিন্ন দেশের সরকার এবং সাধারণ মানুষ মনে করতে থাকে যে দেশের বাইরে খাদ্যশস্য রপ্তানি করলে দেশে খাদ্য সংকট দেখা দেবে। এজন্য সরকার দেশের খাদ্যশস্য দেশের বাইরে রপ্তানি নিষিদ্ধ করে। খাদ্যশস্যের অবাধ বিক্রয় এবং বাইরে রপ্তানি নিষিদ্ধ হওয়ায় কৃষকরা তাদের উৎপাদিত খাদ্যশস্যের ন্যায্য দাম পেত না। এজন্য সে যুগে ইউরোপের কৃষকরা মূলত নিজ পরিবারের প্রয়োজন মেটানো এবং সরকারি খাজনা পরিশোধ করার জন্য খাদ্যশস্য উৎপাদন করত। পরের পয়েন্ট 3. আমদানি হ্রাস ও রপ্তানি বৃদ্ধি। এই মতবাদের প্রধান লক্ষ্য ছিল সম্পদের সম্পূর্ণ সদ্ব্যবহার এবং সেই উদ্দেশ্যে আমদানি কমিয়ে রপ্তানি বাড়ানোর কথা বলা হয়।
পরেরটা 4, সোনা ও রূপোর গুরুত্ব। এই নীতি অনুসারে সোনা ও রূপার ভাণ্ডার স্ফীততর করার উপর জাতীয় সম্পদ বৃদ্ধি নির্ভরশীল। যে সকল দেশের এই ভাণ্ডার কম তাদের রপ্তানি বৃদ্ধি করতে হবে। 5, সামুদ্রিক বাণিজ্যের প্রসার। এই মতবাদ অনুসারে মুদ্রা তৈরি, সোনা ও নৌবাহিনীর শক্তি বৃদ্ধির জন্য এবং জাতীয় মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য বুলিয়ান অর্থাৎ সোনা ও রূপার সঞ্চয় বাড়ানো অত্যাবশ্যক। এই উদ্দেশ্যে 16 শতকের দ্বিতীয়ার্ধ থেকেই বহু ইউরোপীয় রাষ্ট্র সামুদ্রিক বাণিজ্যের প্রসার ও উপনিবেশ স্থাপনে উদ্যোগী হয়। পরের পয়েন্ট, অবাধ বাণিজ্যের বিরোধিতা। মার্কেন্টাইলবাদীরা অবাধ বাণিজ্যের বিরোধী ছিলেন। তারা মনে করতেন অন্য দেশের স্বার্থ ক্ষুণ্ণ করেই স্বদেশের সমৃদ্ধি সাধন সম্ভব। জাতীয় অর্থনীতির অবনমন রোধে সরকারি হস্তক্ষেপ অত্যাবশ্যক বলে বিবেচিত হয়। এই উদ্দেশ্যে বহু নিষেধাজ্ঞা জারি, আমদানি শুল্ক চাপানো, বিভিন্ন শিল্পোদ্যোগকে ভর্তুকি ও প্রিভিলেজ দান, একচেটিয়া বাণিজ্য ইত্যাদি বৃদ্ধি পায়। এর ফলে বাণিজ্য প্রতিদ্বন্দ্বীদের মধ্যে শুরু হয় ওয়ার ফর ট্রেড। পরে 7, মার্কেন্টাইলবাদের প্রয়োগ। মার্কেন্টাইলবাদের সংরক্ষণ নীতির দ্বারা প্রস্তাবিত হয়ে ইউরোপের শিল্পোন্নত দেশগুলো বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে থাকে। এই মতবাদের উল্লেখযোগ্য প্রয়োগ দেখা যায় ইংল্যান্ডের নেভিগেশন আইন এবং ফরাসি মন্ত্রী কোলবার্টের সরকারি অর্থ নিয়ন্ত্রণের ঘোষণায়। কোলবার্ট মনে করতেন যে সার্বভৌম রাষ্ট্রের সম্পদ ও ক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে রাষ্ট্রকে মার্কেন্টাইল মতবাদ মেনে চলা উচিত। ফ্রান্স এই নীতি কার্যকর করতে গিয়ে বিভিন্ন দেশের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে, যা তাদের ঔপনিবেশিক সাম্রাজ্যের যথেষ্ট ক্ষতি করে। পরের 8, উপনিবেশ স্থাপন। এই নীতি অনুসারে ইউরোপীয় দেশগুলি কাঁচামাল সংগ্রহ ও পণ্য বিক্রির বাজার দখলের উদ্দেশ্যে এশিয়া, আফ্রিকা ও আমেরিকার বিভিন্ন অঞ্চলে উপনিবেশ স্থাপন করে। উপনিবেশগুলিতে একাধিপত্য বজায় রাখতে নৌসেনা, শক্তিশালী নৌবহর গঠন, অস্ত্র উৎপাদন বৃদ্ধি ইউরোপীয় দেশগুলির মধ্যে সংঘাত তীব্র করে। সমালোচনা। 16 থেকে অষ্টাদশ শতকে ইউরোপের এই মতবাদ যথেষ্ট গুরুত্ব লাভ করেছিল। তা সত্ত্বেও এই মতবাদের বিভিন্ন ভুল ত্রুটি ছিল। অ্যাডাম স্মিথ, মার্ক ব্লক, টি.এইচ. মার্শাল, হিল্টন, মরিস ডব প্রমুখ ঐতিহাসিক ও অর্থনীতিবিদ মার্কেন্টাইলবাদের সমালোচনা করেছেন। হিউম বলেন যে সঞ্চিত অর্থ ও সম্পদের ভাণ্ডার বৃদ্ধি করে নয়, তা পুনরায় বিনিয়োগের মাধ্যমেই দেশের অর্থনীতি শক্তিশালী হতে পারে। অ্যাডাম স্মিথ বলেন যে বাণিজ্যের সংরক্ষণ নীতি বা অযথা সরকারি হস্তক্ষেপ নয়, অবাধ বাণিজ্যের মাধ্যমে দেশের অর্থনীতি মজবুত হতে পারে। এই নীতি বৈদেশিক বাণিজ্যেও ক্ষতি করে। তাছাড়া এই মতবাদে অর্থনীতি সম্পর্কে সুস্পষ্ট ধারণার অভাব ছিল। তাই বিশ্ব অর্থনীতিতে কিছুকালের মধ্যেই মার্কেন্টাইলবাদ অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। সবশেষে এটাই বলা যায় যে মূলত রাষ্ট্রকে অর্থনৈতিক ও বাণিজ্যিক দিক দিয়ে সমৃদ্ধ করাই এই নীতির লক্ষ্য ছিল, যা তৎকালীন যুগের শাসকদের ঠিক মনে হয়েছিল। তাই সে সময়ের নিরিখে এই মতবাদের মূল্য তো ছিলই।
তাহলে তোমরা পারলে এটা পড়ো। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই। ভালো থেকো, সাবধানে থেকো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আমাদের ভিডিও আপলোড হলেই সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই। ভালো থেকো, সাবধানে থেকো। এটা 8 নম্বরের কোশ্চেনে আসতে পারে। আর মার্কেন্টাইল মূলধন বলতে কী বোঝো, এটা ছোট কোশ্চেনে আসতে পারে। তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই। ভালো থেকো, সাবধানে থেকো এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।